আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলে ভয়াবহ বিস্ফোরণে আকাশে উড়ল গাড়ি, তেল আবিব জুড়ে আতঙ্ক, হতাহত বহু। এবার ইরানের টার্গেটে ইসরায়েলের 189 পরমাণু বিজ্ঞানী, যে কোনো সময় অ্যাকশনে নামবে তেহরান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভারতের কড়া সমালোচনা করে দাদাদের ধুতি খুলে নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2000 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে উত্তর কোরিয়ায়, তৈরি করা যাবে 47 পারমাণবিক বোমা। বাংলাদেশি ও মুসলিম বিদ্বেষী প্রোপাগান্ডা, অস্ট্রেলিয়ায় তদন্তের মুখে হিন্দু কাউন্সিল। ডেনমার্কে ড্রোন দিয়ে হাইব্রিড আক্রমণ, রাশিয়াকে সন্দেহ। প্রথমবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত, ভিডিও ভাইরাল। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসরায়েলে ভয়াবহ বিস্ফোরণে আকাশে উড়ল গাড়ি, তেল আবিব জুড়ে আতঙ্ক, হতাহত বহু। ফের ভয়াবহ বিস্ফোরণে কাঁপল ইসরায়েল। গত ফেব্রুয়ারিতে তেল আবিবে পরপর 3টে বাস বিস্ফোরণে উড়ে যায়। এবার ফের বিস্ফোরণ, তবে এবার গাড়িতে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে তেমনটাই বলা হচ্ছে। বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের। ইসরায়েলি চ্যানেল 12 এর খবরে বলা হয়েছে, বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে সেনা সদস্য মোতায়েন করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। লা গুয়ার্দিয়া স্ট্রিটের ইয়াদ এলিয়াহু এলাকায় এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মীরা ইতিমধ্যেই পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন। মাগেন ডেভিড অ্যাডাম এর বরাতে জানা গেছে, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য তেল আবিবের ইখিলোভ হাসপাতালে নেওয়া হচ্ছে। বিস্ফোরণের পর সন্দেহভাজনদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। পাশাপাশি সকল নাগরিকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। এই ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ আইডিএফ ও শিন বেটের কর্তাদের সঙ্গে আলোচনা করেন নেতানিয়াহু। এরপরই ওয়েস্ট ব্যাংকে সামরিক অভিযানের নির্দেশ দিতে দেখা যায় তাকে। এবারের বিস্ফোরণেও প্রতিরোধ যোদ্ধাদের জড়িত থাকার বিষয়টি এড়িয়ে যাওয়া যাচ্ছে না। দেখার বিষয় এই যে এই বিস্ফোরণকে কেন্দ্র করে বিষয়টি কোন দিকে গড়ায়। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে তেল আবিবের দক্ষিণ প্রান্তে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ইসরায়েলি প্রশাসন জানিয়েছে, প্রথমে 3টি বাস বিস্ফোরকে উড়ে যায়। আরও 2টি বাসেও বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই বিস্ফোরকগুলো ফাটেনি। তবে ডিপোতে দাঁড়িয়ে থাকা বাসগুলো ফাঁকা থাকায় কোনো প্রাণহানি ঘটেনি। ঘটনাস্থল থেকে মোট 4টি বিস্ফোরক যন্ত্র উদ্ধার হয়। নেতানিয়াহু প্রশাসন ওই বিস্ফোরণকে জঙ্গি হানা বলে উল্লেখ করে। তবে সেবারের বিস্ফোরণে কারও মৃত্যু হয়নি, কেননা বাসগুলি ছিল জনশূন্য। এবার ইরানের টার্গেটে ইসরায়েলের 189 পরমাণু বিজ্ঞানী, যে কোনো সময় অ্যাকশনে নামবে তেহরান। বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা। ইরান দাবি করেছে, তারা ইসরায়েলের স্পর্শকাতর পারমাণবিক কেন্দ্র ও বিজ্ঞানীদের সম্পর্কিত গোপন নথি ও ডেটা নিজেদের দখলে এনেছে। এসব তথ্যকে ক্লাসিফাইড বা শ্রেণীবদ্ধ হিসেবে উল্লেখ করে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব বলেন, এই অভিযান গোয়েন্দা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। বুধবার রাতে ইরানের জাতীয় টিভির একটি বিশেষ সম্প্রচারে এই তথ্য প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, গত জুন মাসে একটি কৌশলগত ও গোপন অভিযান চালিয়ে ইসরায়েলের পারমাণবিক নথি, ছবি ও ভিডিও সংগ্রহ করা হয়। বিশাল তথ্য ভান্ডার নিরাপদে ইরানে পৌঁছানোর পরই তা প্রকাশ করা হয়েছে। গোয়েন্দা মন্ত্রী জানান, উদ্ধারকৃত ডেটার মধ্যে রয়েছে ইসরায়েলের অস্ত্র উন্নয়ন, পুরাতন পারমাণবিক প্রকল্পের আধুনিকায়ন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যৌথ প্রকল্পের বিশদ বিবরণ, পারমাণবিক প্রশাসনের গঠন,
বেতন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচয় ও অবস্থান। খতিব আরও দাবি করেন, এই বিশাল তথ্য ভাণ্ডারে 189 জন ইসরায়েলি ও আন্তর্জাতিক পারমাণবিক ও সামরিক বিশেষজ্ঞদের নাম রয়েছে। আমরা জানি কোথায় তারা কাজ করে, কাদের সঙ্গে যুক্ত, এমনকি কোথায় বসবাস করে তাও। তিনি আরো বলেন, দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব, অভ্যন্তরীণ অসন্তোষ ও অর্থনৈতিক চাপে পড়া ইসরায়েলিরাই মূলত ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতা করেছে। ইরান দাবি করেছে এসব তথ্য সংগ্রহের পেছনে ছিল 12 দিনের গোপন অপারেশন। অভিযানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকেও টার্গেট করা হয়েছে ক্ষেপণাস্ত্র ইউনিট দিয়ে। বিশ্বে ইতিমধ্যেই এই দাবি ঘিরে কূটনৈতিক আলোচনার ঢেউ উঠতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভারতের কড়া সমালোচনা করে দাদাদের ধুতি খুলে নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের গণ অভ্যুত্থানকে ভারত ভালোভাবে নেয়নি, এই কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন প্রধান উপদেষ্টা। সার্জিও গোরকে 1 মাস আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই উচ্চ পদস্থ কর্মকর্তাকে ভারত নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, ছাত্ররা গত বছর যা করেছে সেটি ভারত পছন্দ করেনি। এ কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সমস্যা রয়েছে। ভারতীয় মিডিয়াগুলোর ভুয়া খবর পরিস্থিতি আরো খারাপ করেছে। ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে, তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে। গত বছরের গণবিপ্লব ছিল একটি ইসলামী আন্দোলন। এছাড়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়ার বিষয়টিও নিয়েও আলোচনা করেছেন ডক্টর ইউনূস। তিনি বলেছেন, ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, যিনি সমস্যার সৃষ্টি করেছে। এগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। এছাড়া ভারতের কারণেও সার্ক জোটকে পুনরুজ্জীবিত করা যাচ্ছে না বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সার্ক কাজ করছে না কারণ একটি দেশের রাজনীতির সঙ্গে এটি ফিট হচ্ছে না। এছাড়া এশিয়ার আরেক জোট আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন তিনি। সর্বশেষ 2014 সালে সার্কের সম্মেলন হয়। এর পরের সম্মেলনটি 2016 সালে হওয়ার কথা ছিল। তবে উড়িতে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে অনুষ্ঠিত সম্মেলনে যেতে অপারগতা প্রকাশ করে ভারত। এরপর এই জোটটি বলতে গেলে নিষ্ক্রিয় হয়ে যায়। ভারত যদিও এখন সার্কের সদস্য, কিন্তু তারা পাকিস্তানকে বাদ দিয়ে তৈরি বিমস্টেককে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এমনকি ভারত তাদের বিভিন্ন বিষয়ে বিমস্টেকের মাধ্যমে বাংলাদেশকে জানিয়ে থাকে। সর্বশেষ বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেন। উত্তর কোরিয়া বিপুল পরিমাণে অত্যন্ত উচ্চ মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। সিউলের এক মন্ত্রীর তথ্য অনুযায়ী দেশটি 90% বা তারও বেশি বিশুদ্ধতা সম্পন্ন প্রায় 2000 কেজি ইউরেনিয়াম মজুত করেছে। দক্ষিণ কোরিয়ার ঐক্য বিষয়ক মন্ত্রী চুং ডং ইয়ং বৃহস্পতিবার জানান, বেসরকারি গোয়েন্দা তথ্য অনুযায়ী উত্তর কোরিয়া 4টি আলাদা স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালু রেখেছে। এর মধ্যে অন্যতম হলো ইয়ংবিয়ন। যদিও উত্তর কোরিয়া পূর্বে এই কেন্দ্র বন্ধ করার ঘোষণা দিয়েছিল, 2021 সালে এটি পুনরায় চালু করে। চুং সাংবাদিকদের বলেন, এই মুহূর্তেও উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সেন্ট্রিফিউজগুলো 4টি স্থানে সচল রয়েছে। বিদেশি বিশেষজ্ঞদের ধারণা, কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্র ভান্ডার দ্রুত সম্প্রসারণ করছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে যে উত্তর কোরিয়ার কাছে আগে থেকেই উল্লেখযোগ্য পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী একটি পারমাণবিক বোমা তৈরি করতে প্রায় 42 কেজি উচ্চমাত্রার ইউরেনিয়াম প্রয়োজন। সেই হিসেবে 2000 কেজি ইউরেনিয়াম দিয়ে 47টির মতো পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব। চুং আরো বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি থামানো এখন অত্যন্ত জরুরি। তবে একমাত্র সমাধান হবে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি শীর্ষ বৈঠক। কেবল নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে আলোচিত বৈঠক কোনো চুক্তি ছাড়াই ভেঙে পড়ে। এরপর থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক
আন্তর্জাতিক কূটনীতি কার্যকর স্থবির হয়ে আছে। সূত্র আল জাজিরা। হিন্দু কাউন্সিল অফ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইসলাম বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একটি তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ান মানবাধিকার কমিশন। ভারতের বাইরে উগ্র হিন্দুত্ববাদী আদর্শের বিস্তার নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই এই তদন্ত শুরু হয়েছে দেশটিতে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, অ্যালায়েন্স অ্যাগেইনস্ট ইসলামোফোবিয়ার দায়ের করা অভিযোগে বলা হয়েছে, হিন্দু কাউন্সিলের প্রেসিডেন্ট সাই পারাবস্তু এবং গণমাধ্যম প্রধান নীলিমা পারাবস্তু সহ সংগঠনটির নেতারা সামাজিক মাধ্যম এক্স এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইসলাম বিদ্বেষী পোস্ট করেছেন। অভিযোগে উল্লেখিত অন্যান্য পোস্টগুলোতে বিশেষভাবে ভারতীয়, বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে চরম ঘৃণা ছড়ানো হয়েছে। ইসলাম বিদ্বেষী বেশ কয়েকটি প্রোপাগান্ডামূলক পোস্টে বলা হয়, মুসলমানরা স্বভাবগতভাবেই অপরাধী, বিপজ্জনক, হিংস্র এবং খারাপ। তারা শিশু, বয়স্ক এবং দুর্বলদের শিকার করে থাকে। অভিযোগে মে 2024 থেকে জুলাই 2025-এর মধ্যে শেয়ার করা পোস্টগুলির একটি সিরিজ তুলে ধরা হয়েছে। এসব পোস্টে মুসলিমদের সম্পর্কে অব্যাহতভাবে ক্ষতিকারক মন্তব্য করা হয়েছে। বিতর্কিত বিষয়বস্তুর মধ্যে রয়েছে চার্লি কার্ক এবং টমি রবিনসনের মতো কট্টর ডানপন্থী ব্যক্তিত্বদের পোস্ট। সেই সাথে ভারতীয়, বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিম সহ নির্দিষ্ট মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে মন্তব্য করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এই পোস্টগুলিতে মুসলিমদেরকে সহজাতভাবেই হিংস্র, বিপজ্জনক এবং সমাজের জন্য হুমকি হিসেবে চিত্রিত করা হয়েছে। তদন্তাধীন পোস্টগুলির মধ্যে একটিতে টমি রবিনসনের একটি বিবৃতি রয়েছে। নীলিমা পারাবস্তু এটি শেয়ার করে আমেরিকাকে ইসলাম যেসব সমস্যা নিয়ে আসছে সে সম্পর্কে সতর্ক করেছেন। অভিযোগে বলা হয়, এই ধরনের বাগাড়ম্বর ভয় এবং ঘৃণার পরিবেশ তৈরি করে মুসলিমদের সম্পর্কে বিপজ্জনক সাধারণীকরণ ছড়িয়ে দেয় এবং তাদের পশ্চিমা সমাজের জন্য শক্তিশালী হুমকি হিসেবে চিহ্নিত করে। হিন্দু কাউন্সিলের কার্যক্রম শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিমদের লক্ষ্য করে প্রকাশ্যেই বিবৃতিও দিয়েছে সংগঠনটি। এমন অভিযোগের পর মূলত বিষয়টি নিয়ে তদন্তে নামে অস্ট্রেলিয়ান মানবাধিকার কমিশন। ডেনমার্কে ড্রোন দিয়ে হাইব্রিড আক্রমণ হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ট্রোলস লুন্ড পলসেন। এর জন্য রাশিয়াকে সন্দেহ করা হলেও সরাসরি দেশটির নাম নেননি তিনি। পলসেন বলেছেন, একযোগে বিস্তৃত এলাকায় এবং সামরিক ঘাঁটির কাছাকাছি যেভাবে ড্রোন ওড়ানো হয়েছে তা স্পষ্ট করে দেয় এর পেছনে কোনো পেশাদার শক্তি জড়িত। এর আগে ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন জানিয়েছেন, কোপেনহেগেনের আকাশে সোমবার রাতে ড্রোন ওড়ার পেছনে রাশিয়ার হাত থাকতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ক্রেমলিন এসব অভিযোগকে অমূলক বলে প্রত্যাখ্যান করেছেন। মন্ত্রী পলসেন জানান, জননিরাপত্তার কারণে ড্রোন ভূপাতিত করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। একই সঙ্গে তিনি বলেন, এখনো পর্যন্ত রাশিয়ার সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। তবে ন্যাটোর কাছে বিষয়টি তোলা হয়েছে এবং প্রয়োজনে জরুরি বৈঠক ডাকা হতে পারে। যদি তা হয়, চলতি মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো অনুচ্ছেদ 4 কার্যকর হবে। এর আগে এস্তোনিয়া ও পোল্যান্ড তাদের আকাশ সীমায় হুমকি পাওয়ার পর এই পদক্ষেপ নিয়েছিল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডেনমার্কের 4 জন শীর্ষ কর্মকর্তা সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। সেখানে বলা হয়, ড্রোন তৎপরতা ছিল সুস্পষ্টভাবে একটি হাইব্রিড আক্রমণ এবং এর পেছনে কোনো দক্ষ পক্ষই কাজ করেছে। ড্রোনগুলো স্থায়ীভাবে ছাড়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে। হামলার উদ্দেশ্য জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, জানান বিচারমন্ত্রী পিটার হ্যামেলগার্ড। ডেনমার্কের জাতীয় পুলিশ সতর্কতার মাত্রা বাড়িয়েছে। প্রতিরক্ষা মন্ত্রীর ভাষায়, ডেনমার্ক এখন এমন এক নতুন বাস্তবতার মুখোমুখি যেখানে অজ্ঞাত কোনো পক্ষ দেশকে অস্থিতিশীল করতে চাইছে। সূত্র বিবিসি। ভারত প্রথমবারের মতো ট্রেন থেকে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করে বলেন, এই পরীক্ষার মাধ্যমে ভারত বিশ্বের কয়েকটি বিশেষ দেশের তালিকায় যুক্ত হলো যারা রেল ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। সাধারণত সড়ক বা স্থায়ী ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র
নিক্ষেপ করা হলেও এবার ভারতীয় রেলওয়ের লোকোমোটিভ টেনে নেওয়া একটি বিশেষ ট্রেন থেকে এটি ছোড়া হয়। ফলে শুধু স্থলঘাটি নয়, দেশের যে কোনো প্রান্তে রেল লাইন ব্যবহার করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হবে। বিশ্লেষকরা বলেছেন, এই সক্ষমতা ভারতের সামরিক কৌশলে বড় পরিবর্তন আনবে। একদিকে শত্রুপক্ষের স্যাটেলাইটের চোখ ফাঁকি দিয়ে সুড়ঙ্গের ভেতরে ক্ষেপণাস্ত্র গোপন রাখা সম্ভব হবে, অন্যদিকে যুদ্ধের সময়ে প্রচলিত ঘাঁটি ধ্বংস হয়ে গেলেও রেল লাইন ব্যবহার করে বিকল্প লঞ্চ পয়েন্ট থেকে পাল্টা হামলা চালানো যাবে। তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। রেল লাইন ছাড়া এই ব্যবস্থা কার্যকর নয়। আবার শত্রুপক্ষ চাইলে রেলপথে নাশকতা চালাতে পারে। তবুও ভারতীয় সেনাদের জন্য এটি বড় কৌশলগত সুবিধা হিসেবে দেখা হচ্ছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্র শীতল যুদ্ধের সময় থেকেই রেল ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু করেছিল। চীনও এই প্রযুক্তি ব্যবহার করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ভারত। প্রতিরক্ষা মন্ত্রীর ভাষ্য অনুযায়ী অগ্নি প্রাইমের এই রেল ভিত্তিক পরীক্ষামূলক সাফল্য ভারতের প্রতিরক্ষা কৌশলে নতুন মাত্রা যোগ করেছে। তথ্যসূত্র এনডিটিভি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইসরায়েলে ভয়াবহ বিস্ফোরণে আকাশে উড়ল গাড়ি, তেল আবিব জুড়ে আতঙ্ক, হতাহত বহু। এবার ইরানের টার্গেটে ইসরায়েলের 189 পরমাণু বিজ্ঞানী, যে কোনো সময় অ্যাকশনে নামবে তেহরান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভারতের কড়া সমালোচনা করে দাদাদের ধুতি খুলে নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2000 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে উত্তর কোরিয়ায়, তৈরি করা যাবে 47 পারমাণবিক বোমা। বাংলাদেশি ও মুসলিম বিদ্বেষী প্রোপাগান্ডা, অস্ট্রেলিয়ায় তদন্তের মুখে হিন্দু কাউন্সিল। ডেনমার্কে ড্রোন দিয়ে হাইব্রিড আক্রমণ, রাশিয়াকে সন্দেহ। প্রথমবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত, ভিডিও ভাইরাল। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।